সর্বোচ্চ প্লেট 19,110 টাকা। প্রতি আউটসোর্সিং কর্মচারীর কাছ থেকে কমপক্ষে কোথাও, আমি খুলনায় গিয়েছিলাম, আমরা বরিশালে গিয়েছিলাম, আমরা চট্টগ্রামে গিয়েছিলাম, সেখানে 30,000 কর্মচারীদেরকে আমরা আউটসোর্সিং করতে দেখেছি। হাসপাতাল থেকে শুরু করে সচিবালয়, এমন কোন জায়গা নাই যেখানে এখন আউটসোর্সিং এর নামে শ্রমিকদেরকে শোষণ করা হয় না। কোথাও 2,000 টাকা, কোথাও 7,000 টাকা। বরিশালে তো শুনলাম যে আউটসোর্সিং কর্মচারীদেরকে 8,000 টাকা দিয়ে, 19,000 টাকার কর্মচারীকে 8,000 টাকা দিয়ে বাকি 11,000 টাকা নিয়ে নেয় ওই ঠিকাদার কোম্পানি। পরে যদি 5,000 টাকা করে ঠকানো হয়, 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারীর কাছ থেকে বছরে 3,600 কোটি টাকা ওই কোম্পানি হিসেব করে দেখলাম। আউটসোর্সিং এ প্রতি মাসে তাদের কাছ থেকে নেওয়া আর প্রতি বছর নবায়নের নামে 10,000 কোটি টাকার একটা ব্যবসা চলছে বাংলাদেশে। ওই ব্যবসার সঙ্গে সচিবালয় যুক্ত, ওই ব্যবসার সঙ্গে মন্ত্রীরা যুক্ত, ওই ব্যবসার সঙ্গে বিভিন্ন কোম্পানি যুক্ত। সচিবালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেখানেও শ্রমিক কর্মচারীদেরকে নিয়োগ করবার জন্য 14টা আউটসোর্সিং কোম্পানি নিয়োগ করা হয়েছে। ফলে কয়েকদিন আগে যে সচিবালয়ে আগুন লাগলো, তদন্তের রিপোর্ট হয়েছে এমনি এমনি লেগেছে। বাংলাদেশে তো অনেক কিছু এমনি এমনি হয়। আগের একজন মন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছিল। সেরকম এমনি এমনি যে আগুন লাগে, আমরা মনে করি এগুলো এমনি এমনি হয় না, তার পিছনে নানা ধরনের ষড়যন্ত্র থাকে। আমরা মনে করি স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ না করলে কোন ধরনের দায়িত্ব থাকে না, আর দায়িত্বহীন পরিবেশ। ফলে আমরা যদি ডাটা অ্যানালিসিস করে যে শ্রমিক, তাকে আউটসোর্সিং করি, নির্বাচন কমিশনে যে কাজ করে তাকে যদি আউটসোর্সিং করি, যদি সচিবালয়ে যে কাজ করে আউটসোর্সিং করি, হাসপাতালে যে কাজ করে তাকে আউটসোর্সিং করি, তাহলে সেবা, নিরাপত্তা এবং গোপনীয়তা বলতে কিছু থাকবে। আমরা বলেছিলাম যদি সেবা, নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতে হয়, তাহলে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না। আমাদের সময় অনুযায়ী 7 ধরনের শ্রমিক আছে। শিক্ষাধীন শ্রমিক আছে, শিক্ষানবী শ্রমিক আছে, সাময়িক শ্রমিক আছে, মৌসুমী শ্রমিক আছে, অস্থায়ী শ্রমিক আছে এবং স্থায়ী শ্রমিক আছে। এই যে শ্রম আইনের 7 ধরনের শ্রমিকের কথা বলা হয়েছে, এইখানে কোথাও তো আউটসোর্সিং কথাটা বলা হয় নাই। তাহলে যারা আউটসোর্সিং করে তারা নিজেরা নিজেদের তৈরি আইনকে মানবেন না, করবে আউটসোর্সিং এর নামে। এই যে একটা বনসাই করে রাখা হয়েছে, আমরা টবের মধ্যে কিছু গাছ রাখি, মাঝে মাঝে একটু পানি দেই, মাঝে মাঝে একটু বারান্দায় আলো দেই, গাছটাকে বড় হতে দেখি না। 30 বছরের বট গাছ ওই টবের মধ্যেই থাকে। আমাদের এখানে 15 বছর 20 বছরের বনসাই করা কর্মচারী, 15 বছর চাকরির বয়স হয়েছে, বেতনও বাড়ে না, প্রমোশনও হয় না, তার অভিজ্ঞতার কোনো স্বীকৃতিও তারা পায় না। তাই এমনি করে বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, বেতন বাড়ে না, তাদের যোগ্যতার স্বীকৃতি বাড়ে না। এই অমানবিকতার আমরা অবসান চাই। প্রতি বছর জুলাই মাস আসে, তারা চিন্তা করে আগামী জুলাই থেকে তাদের চাকরি থাকবে তো। সে কারণে আমরা অনেক আউটসোর্সিং যুবকদের শুনেছি, তাদের বিয়ে করার সিদ্ধান্ত পর্যন্ত তারা নিতে পারে না। আমরা অনেক আউটসোর্সিং মেয়েদের কথা শুনেছি, আমার সন্তানের মতো যারা, তারা বলছে যদি আমি সন্তান সম্ভব হই, কালকে তোমার চাকরি চলে যাবে। কারণ সন্তান সম্ভব হওয়ার পরে ওই পদে যদি আরেকজনকে নিয়োগ দিয়ে দেয়, পরে তো আমি ফিরে এসে আর চাকরি পাবো না। ফলে মা হওয়া, বাবা হওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আমাদের এই আউটসোর্সিং এর এই সমস্ত যুবকরা। আমরা বাংলাদেশকে একটা যুবকের দেশ বলি, এই দেশকে বলা হয় আমরা নাকি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি, মানে কর্মশক্তি সম্পন্ন যুবকের সংখ্যা বেশি। কর্মশক্তি সম্পন্ন যুবক সে যদি অনিশ্চয়তার মধ্যে থাকে, সে যদি দুর্দশার মধ্যে থাকে, সে যদি হতাশার মধ্যে থাকে, আগামী বছর তার জীবনটা কেমন করে চলবে সেই নিয়ে তার মধ্যে যদি দুশ্চিন্তার বোঝা নিয়ে থাকে, সে কি দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবে? সে কি মন লাগলে কাজ করতে পারবে? আমরা বলেছিলাম এই দক্ষতার অপচয় হচ্ছে আউটসোর্সিং এর নামে। এই দক্ষতার অপচয় বন্ধ করা দরকার। একদিকে লুটপাট বন্ধ করা দরকার, আর একদিকে আউটসোর্সিং কর্মচারীদের দক্ষতার অপচয় বন্ধ করা দরকার। আর পাশাপাশি আর একটা কথা আমরা বলতে চাই, সরকার কিন্তু চুক্তি অনুযায়ী
গ্রেড অনুযায়ী শ্রমিকদের জন্য টাকা ঠিকই বরাদ্দ করছে, সরকার টাকা বরাদ্দ করছে, আর আউটসোর্সিং কর্মচারীরা টাকা কম পাচ্ছে। মাঝখান থেকে টাকা নিয়ে যাচ্ছে ঠিকাদার, যে কারণে আপনার দাবি তুলেছিলেন টাকা দেবে সরকার, ঠিকাদারের কি দরকার? এই ঠিকাদারদের পকেট ভারী করার এই পদ্ধতি আমরা অবিলম্ব অবসান করতে চাই। আমরা বলতে চাই আউটসোর্সিংদেরকে চাকরি স্থায়ীকরণ করলে সরকারের বাড়তি কোনো খরচ দিতে হবে না। ওই বাড়তি যারা শোষক, যারা গায়ের উপরে চোখের মতন রক্ত শোষণ করে, ওই চোখটাকে সরিয়ে দিলে, ওই চোখটাকে তাড়িয়ে দিলে, ওই চোখ শোষণের রক্ত শোষণের পদ্ধতিটা বাতিল করলে সরকারের টাকা সরকারের শ্রমিকরা পাবে, মাঝখান থেকে ঠিকাদার যারা আমাদের। আমরা তাই এই সরকারের কাছে দাবি জানাই, আগের সরকার অন্যায় করেছে, আগের সরকার তার লোকজনকে ব্যবসা দিয়েছে। আমরা একটা ছোট্ট হিসেব করে দেখেছিলাম, কোন একটা আউটসোর্সিং কোম্পানি যদি 60 জন আউটসোর্সিং নিয়োগ করে, তাহলে সরকারের কাছ থেকে বছরে সে নেয় 1,37,00,000 টাকা। এই 1,37,00,000 টাকার মধ্যে শ্রমিকদের বেতন বাবদ সে দেয় 67 লক্ষ টাকা, আর নিজেদের পকেটে ভরে ফেলে 69 লক্ষ টাকা। কত বড় লুটপাট দেখেছেন? 60 জনের একটা কোম্পানি, সে নিজে নেয় 69 লক্ষ, আর যে 60 জনকে নিয়োগ করবে বলছিল সেখানে দেয় 67 লক্ষ। আমরা বলেছিলাম এই জনগণের ঘামের টাকা, শ্রমিকের ঘামের টাকা পকেটে তোলার এই ধরনের লুণ্ঠন বন্ধ করতে হবে। আমরা শ্রমিকের টাকা শ্রমিকের হাতে দিতে চাই। সরকার যে প্রতিষ্ঠানে নিয়োগ করে, নিয়োগকারীর সঙ্গে এই কর্মচারীদের প্রত্যক্ষ সম্পর্ক, কাজ করব আমি আর বেতন নেবে আরেকজন, এইটা আমাদের এই বাংলাদেশে আমরা হতে দিতে চাই না। তবে আপনাদের দাবির সঙ্গে আমরা একমত। আমরা সরকারের কাছে কথা বলি যে এই অমানবিক প্রথা বন্ধ করুন, ঠিকাদারদের শোষণ লুণ্ঠন বন্ধ করুন, আউটসোর্সিং শ্রমিক কর্মচারীদের তাদের অভিজ্ঞতার মূল্য দিন, তাদের মানবিক জীবনের মর্যাদার একটা নিশ্চয়তা দিন, তাদের জীবন থেকে দুঃখ দূর করবার একটা চেষ্টা করুন। এই যে যুবক যারা কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাদের জীবনের সামনে কোনো ভবিষ্যৎ নাই, তাদের বর্তমানটা প্রতি মুহূর্তে অনিশ্চয়তা কাটে, ভবিষ্যৎটা দুরাশার মধ্যে কাটে। এই অনিশ্চিত এবং অন্যায় যে ব্যবস্থা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং অন্যায় শোষণ, এর বিরুদ্ধে যারা রাস্তায় দাঁড়িয়েছে তাদের বুকের বেদনাটা শোনার চেষ্টা করুন, তাদের যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন। তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশ দিয়ে পেটানোর ব্যবস্থা করবেন না, বরঞ্চ পুলিশ দিয়ে ওই ঠিকাদারকে ধরে আনুন যারা শ্রমিকদের শোষণ করে। পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই নিপীড়িত মানুষদের প্রতি অত্যাচার করবেন না, অন্যায় করবেন না, তাদের বুকের বেদনাটা বোঝানোর চেষ্টা করুন, তাদের দাবি জানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আমরা শ্রমিক কর্মচারী কমিশনের পক্ষ থেকে, সমাজতান্ত্রিক শ্রমিক মঞ্চের পক্ষ থেকে এই ন্যায্য দাবির পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি সরকার এই ন্যায্য দাবি মেনে নেবে, এবং সরকারকে ন্যায্য দাবি মানাতে বাধ্য করতে হলে আপনাদেরকে আন্দোলনে থাকতে হবে। অধিকার আদায় হবে না, অনুনয় করে অধিকার আদায় হবে না। আন্দোলনের পথে আপনারা দাবি আদায় করবেন, সেই সুশৃঙ্খল আন্দোলন করে তুলবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখাও আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নাও। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চৌধুরী আশিকুল আলম ভাই, স্কপের যুগ্ম সমন্বয়ক ও সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। প্রিয় ভাইকে বক্তব্য অনুরোধ করছি। আউটসোর্সিং কর্মচারী সংগ্রাম পরিষদের কল্যাণ পরিষদের আজকের এই সমাবেশের মানববন্ধনের সঙ্গে আমি সভাপতি, উপস্থিত স্কপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আউটসোর্সিং কোম্পানিতে কর্মরত সংগ্রামী বড় ভাইয়েরা। কথাকে বেশি বলবো না, যেহেতু আর একটা কর্মসূচি আছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে থাকে। আমার সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সংঘ শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলন করে। তাহলে আমি আমার উভয় জায়গা থেকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই যে শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে আমরা ছিলাম, আছি এবং থাকি।
সাথে বন্ধুগণ, আউটসোর্সিং কোম্পানি কেবলমাত্র আমাদের ঠিকাদাররা গ্রহণ করছে বিষয়টা এরকম না, এটাকে আরো পরিষ্কার ভাবে বলতে হবে। পুঁজিবাদ যখন প্রতিষ্ঠিত হয়, উচ্চ রাষ্ট্র যখন জন্ম হয়, যে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র বলা হয়, সেই রাষ্ট্রে 5টা মৌলিক অধিকার পূরণ করার দায়িত্ব থাকে রাষ্ট্রের, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতি তার এই দায় থেকে অস্বীকার করার জন্য সে তার শোষণটাকে আরো নিরঙ্কুশ করতে যে আউটসোর্সিং এর জন্ম দিয়েছে। এই আউটসোর্সিং এর জন্ম বাংলাদেশের বিষয়টা এরকম না, এটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতির সর্বশেষ শোষণের যে কদর্য রূপ, সেই রূপ হচ্ছে আউটসোর্সিং। সেই আউটসোর্সিং কোথার বিরুদ্ধে অবশ্যই আমাদের লড়াই করতে হবে। লড়াই করে ছাড়া একটা ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায় না। এই ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছে আউটসোর্সিং। কারণ আপনি যে দপ্তরে আইন তৈরি হয়, সেই দপ্তরে আমরা দেখছি আউটসোর্সিং নিয়োগ করার ব্যবস্থা আছে। অর্জনের যখন অনুমোদন করা হয়, এক ধরনের কর্মচারী অর্গানাইজাম হয় এবং অনেকগুলো পদে আউটসোর্সিং করা হয়। আউটসোর্সিং প্রতিরোধ করবে যারা, তারাই তো আউটসোর্সিং নিয়োগ করে এই কারণেই তাদেরকে যদি দায় নিয়ে থাকে কিসের দায়? একজন পার্মানেন্ট শ্রমিক হলে তার বেতন ছাড়াও সে আইন বেতনের কোনো সুযোগ সুবিধা পায়, তার চাকরি যদি গ্র্যাচুইটি পায়, কোথাও প্রভিডেন্ট ফান্ড থাকলে প্রভিডেন্ট ফান্ডের টাকা পায়, কোথাও কল্যাণ তহবিল থাকলে কল্যাণ তহবিলের টাকা পায়, কোথাও পেনশন স্কিম থাকলে পেনশনের টাকা পায়। এই যে পায়, অর্থাৎ চাকরি করার ভিতর দিয়ে তার ভবিষ্যতের জন্য যেটা অর্জন করতে পারে। আউটসোর্সিং করলে এগুলোর দায় আর কাউকে নিতে হয় না। একটা মাত্র আইনে জায়গা তৈরি করা হয়েছে যে আউটসোর্সিং কোম্পানি যখন কোন আউটসোর্সিং কোম্পানি তার লাইসেন্স দিতে যাবে, তখন সে তার জনবলের সমান জনবল যে পরিমাণ, এদের 1 মাসের বেতনের টাকা সে ব্যাংকে জমা রাখবে তার ভবিষ্যৎ জন্য। এটা পরবর্তী বছরে করতে গেলে এটা আবার পার্সেন্টেজ অনেক কমানো হয়েছে। এই টাকাটা এলাকায় যদি আউটসোর্সিং কোম্পানি কোন কর্মচারী ক্লেম করে, আইনে আশ্রয় দেয়, তখন ওখান থেকে তার ভর্তুকি এতে পূরণ করা যায়। এইসব কোম্পানি বলতে হওয়া হয়ে যাবে, এটা তো হয়ে যাবে না। এটা তো খালি ঠিকাদার, সেই ঠিকাদারকে আইনে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু আইনে এটা উল্লেখ করা হয়েছে স্থায়ী কাজ কি, কতদিন কাজ করলে সেই কাজ থেকে স্থায়ী কাজ বলা হবে। আর আইনে বলা হচ্ছে স্থায়ী কাজে অস্থায়ী ধরনের কোন শ্রমিক নিয়োগ করা যাবে না। তারপরেও দেশে আমাদের আউটসোর্সিং চলছে, মানুষ কাজের অভাবে আউটসোর্সিং হিসেবে কাজে যাচ্ছে। এমনকি ব্যাংকের সিকিউরিটি গার্ডে যারা চাকরি করে তারা আউটসোর্সিং করে। প্রতিবন্ধী অবস্থায় লড়াই করছেন, লড়াই সংকল্প কোনো ব্যবস্থা নেই। আমরা আপনাদের লড়াইয়ের সাথে আছি এবং থাকবো। সুসংগঠিত লড়াই করে শ্রমিকদের জাতীয় অধিকার প্রতিষ্ঠা করতে যারা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প থেকে এসেছে তাদের উদ্দেশ্যে এ পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের যুগ্ম সমন্বয়ক ও জাতীয় শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি, সকলের শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি জনাব আনোয়ারুল হক। আজকের সভার সংগ্রামী সভাপতি আমাদের শ্রমিক কর্মচারী উপস্থিত আছেন এবং বিভিন্ন স্তরের অনেক নেতৃত্ব আমাদের উপস্থিত আছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কথা একদম সংক্ষেপ। ব্যাপারটা হচ্ছে যে আমি চাকরি করবো একটা প্রতিষ্ঠানে, সে প্রতিষ্ঠানে চাকরি করবো আমি, সব আমার, গ্রাম আমার, সবকিছু আমার। এর মধ্যে আমার মধ্যস্থ বুদ্ধি একটা বড় অংশ নিয়ে যাবে, এটা তো হয় না। এর থেকে অন্যায় এবং এর থেকে অফিসার এই বিশ্বের বর্তমান কিছু নাই। তো এখন আমরা একটা কথা বলতে চাই যে টেন্ডার কথা বলি, এটা আমার বলতে লাগে আমার কাছে, কারণ টেন্ডার চাকরি হচ্ছে
টেন্ডার দিতে মানা মানার জন্য টেন্ডার দিতে। কিন্তু আজকে এই বিশ্বে বর্তমানে অবস্থান হিসেবে কতগুলো আল্লাহ শিক্ষক যেটা আমরা মনে থাকি যে আসল লোকজন মানে শিক্ষিত সেরা জীব আমরা, আর আমাদেরকে টেন্ডার দিয়ে তারা প্রতিষ্ঠানে কাজ করাবে, এর থেকে অসম্মান, এর থেকে অবিচারের মধ্যে বন্ধুরা এটা পরিষ্কার জীবনের মতো বলতে আমি বেতন পাবো 20,000 টাকা আমার পাবো দেওয়া হবে, সেখানে আমি একটা বড় অঙ্কের টাকা আয়োজন নিয়ে ধরে হয় না। সে কারণে এই প্রতিবাদ, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যদি আপনারা নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে যদি আমরা এগিয়ে যান তাহলে আপনাদের এই দাবি অবশ্যই আদায় হবে। আমরা যেটা আগে মিডিয়া কথা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তিনি থাকলে আজকে থাকলে হয়তো সব থেকে বেশি ভূমিকা আপনাদের বক্তব্যই পান করছে। আর পুরো সংখ্যা তো সেখানে আমাদের কথা না বাড়িয়ে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের যে ঐক্য সেই ঐক্যকে আপনার চোখের মধ্যমণির মতো সংরক্ষণ করে আপনারা এগিয়ে যাবেন। আমরা শ্রমিক পরিষদ এবং শ্রমিক দল সহ যারা যারা আমরা আছে আমরা সর্বাত্মকভাবে আপনাদেরকে সহযোগিতা করবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য ছিল। ধন্যবাদ। আসলে আমাদের যে ধরনের তারা বাংলাদেশ মানুষের নেতা জনাব শহীদুল্লাহ চৌধুরী মহাজন মৃত্যুবরণ করেছেন 3 তারিখ, ওনার স্মরণে প্রেসক্লাবে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। উক্ত শোক সভায় আমরা যে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম শেষ করে ইনশাআল্লাহ আমরা সবাই সেখানে আমরা অংশগ্রহণ করবো। এবং আজকে আমরা এখানে যারা যেটি হয়েছি, আমি চেয়েছিলাম একদিন শেষের দিকে গিয়ে করবো, কারণ হচ্ছে বেশি সংখ্যক মানুষ থাকলে এই যুগের মানুষ শুনবে। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রথমেই আমি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী যিনি মৃত্যুবরণ করেছেন, আমি ওনার বিধিবক্তর মাত্রা কামনা করছি এবং বাংলাদেশ অবস্থা জীবনকে নির্ধারণ করে বিয়ের পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি হয়তো করার সমবেদনা জানাচ্ছি এবং দান করেন সেই প্রার্থনা করছি। বক্তব্য আসলে অনেক দিন দিয়েছি, কথা বলেছে অনেক দিন, দীর্ঘ পথ চলা আমাদের 2020 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দাবি অসংখ্য বার, অসংখ্য দিন আমরা কিন্তু উপস্থাপন করেছি সাংবাদিকদের ভাইদের মাধ্যমে, মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা সমাজের মাধ্যমে কিন্তু আমাদের দাবি উত্তরিত হয়েছে। 2020 সালে যে সরকার ক্ষমতা ছিল, আজকে যে সরকার ক্ষমতায় আছে, আমরা দুই সরকারের কাছে কিন্তু আমাদের অবস্থা দৈনিক মেয়েদের ভিত্তিক ভাইদের, প্রত্যেকের ভাইদের দুঃখ দুর্দশার কথাগুলো কিন্তু আমরা বারবার উপস্থাপন করেছি। আমরা দেখেছি 2020 সাল থেকে শুরু করে 24 সালের 4 জুলাই পর্যন্ত বিগত সরকার আমাদের কোন দাবি আমলে নেয় নাই। আমাদের দুঃখ লেগেছে, আমাদের কষ্ট লেগেছে, আমরা রাস্তাতে নিয়েছি, আমরা সারা জমি জমা দিয়েছি, কিন্তু সেই সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে পদক্ষেপ গ্রহণ করে নাই। 5 আগস্ট যখন আমরা দেখলাম বাংলাদেশে একটি নতুন সরকার, অর্থাৎ প্রতিবাদী সরকারের পতনের পর আমরা একটি নতুন অন্তর্বর্তী সরকার পেলাম 8 আগস্ট। আমরা আশা করেছিলাম যে এইবার বুঝি এই অপরাধী অঞ্চলের সেটা অর্থনৈতিক ভাগ্যের কথা শুনল, অ্যাটলিস্ট ওদের জীবনের যে সকল অন্যায় অধিকার এর থেকে রক্ষা পাবে। আমরা তাদের কমিটমেন্টকে বিশ্বাস করেছি এবং আগে বিশ্বাস করি। এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট করেছে বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর থেকে, বাংলাদেশের প্রত্যেকটা সংস্থা থেকে, বাংলাদেশের প্রত্যেক অফিস থেকে সকল প্রকার অনৈতিক কাজ, সকল প্রকার অনিয়ম এবং সকল প্রকার বৈষম্য দূর করবে। আমরা আশা করেছিলাম এবং আজ আশা করি, আমরা আশা করেছিলাম 17 আগস্ট আমরা যেদিন শাহবাগে সমাবেশ করেছিলাম, শাহবাগের সমাবেশ থেকে হাজার হাজার মানুষ নিয়ে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকার মেনে গিয়েছিলাম। সেখান থেকে একটি প্রতিনিধি টিম আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকার ভবনে যাই এবং একটি আলোচনা হয়।
সেই আলোচনায় আমাদেরকে আশ্বস্ত করা হলো আজকের পর থেকে সারা বাংলাদেশে আরেকটি আউটসোর্সিং কর্মচারী, আরেকটি জৈবিক মজুরি কর্মচারী, আরেকটি কর্মকর্তা আমাদের চাকরি দেবে না। আমরা আপনাদের আশ্বস্ততার ভিত্তিতে আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছিলাম, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আপনাদের আশ্বস্ততার পরে সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠান যেটা বলতে চাই, অসংখ্য প্রতিষ্ঠানে এখন পর্যন্ত চাকরি পাচ্ছে। এই ধরনের থাকে আপনাদের যে কমিটমেন্ট, আপনারা যে আশ্বস্ত করেন আমাদের, এই বিষয়ে কি আমরা বুঝবো মাঝখানে শ্রীলঙ্কারও থাকিয়েছে? আমরা দেখেছিলাম বিগত 2 মাস আপনারা আমাদের কি আশ্বস্ত করে গেছেন। আমরা 19 অক্টোবর আমাদের শাহবাগ চত্বরে জড়ো হলাম, আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট এইবার আমরা আপনাদের কাছ থেকে কিছু একটা নিয়ে ফিরব। আমরা শাহবাগ অবস্থান করলাম, আপনারা আমাদের ডাকলেন, আমরা দেব আপনারা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনলেন। আমরা আমাদের প্রত্যেকটা মাতৃভূমি মানুষের কথা বললাম, আমরা বললাম আমাদের সাধারণ আমরা মাতৃত্বকালে ছুটি পায় না, মাতৃত্বকালে ছুটি নিতে গেলে তার চাকরি চলে যায়। আপনারা শুনলেন, আপনার সহযোগিতা জানালেন। আমরা বললাম যে স্যার অসংখ্য প্রতিষ্ঠানে চাকরি যাচ্ছে, আপনারা শুনলেন এবং সহযোগিতা জানালেন। আমরা বললাম অসংখ্য প্রতিষ্ঠানে বছরের বছর বেতন বাকি, আপনারা শুনলেন এবং সহযোগিতা জানালেন। আমরা বললাম অসংখ্য প্রতিষ্ঠানে দিনের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ঋণের নামে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করে, আপনারা শুনলেন এবং আমাদেরকে আশ্বস্ত করলেন। সর্বোপরি আপনারা যদি বললেন আপনাদের সকল দাবি যৌক্তিক, এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করার জন্য, এই যৌক্তিক দাবি যেন আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এ বিষয়ে আপনাদেরকে সাথে নিয়েই আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা খুব বড় আশা নিয়ে 19 অক্টোবর মাল ভবন থেকে দ্বিতীয়বার মধ্যে গেছিলাম, কিন্তু বলুন 19 অক্টোবরের মাসে গাড়ি চাকরি পাই নাই, অসংখ্য প্রতিষ্ঠানে চাকরি চলে গেছে। আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত একটা মিডিয়ার মাধ্যমে আপনারা ঘোষণা দিলেন না, যার জন্য সবাই একটা প্রতিষ্ঠানে করে চাকরি না যায়। এই 6.5 লাখ পরিবার, 6.5 লাখ পরিবারের 30 লক্ষ মানুষ, এই 30 লক্ষ মানুষের হাজার, এই 30 লক্ষ মানুষের আদারি, এই 30 লক্ষ মানুষের প্রাণের দাবি আমরা বারবার রাজপথে দাঁড়িয়ে সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে চেষ্টা করেছি। আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা বারবার বলছি, আপনাদের কাছে আমাদের নিজের মূল্য নেই। যদি এমনটাই হয়ে থাকে, যদি আপনারা এই মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা যদি আমলে না নেন, তাহলে আমাদেরকে কেন বারবার আশ্বস্ত করে? আমাদেরকে বলবেন আজকে বলতে অবসর নিয়ে আপনি আসবেন না, আমরা 20টি আত্মহত্যা করে নেবো সেখানে কি আপনার বলবেন জৈবিক মজুরি ভিত্তিতে আপনারা আসবেন না, আমরা 20টি আত্মহত্যা করে নেবো। আপনার বলবেন প্রকল্পে সরকার আসবেন না, আমরা কালকে দেখেন আত্মহত্যা করে নেব। আমরা প্রতিদিন পৃথিবী ব্যবহারতে চাই না, আমরা প্রতিদিন পৃথিবী ব্যবহারতে চাই না। আমাদেরকে বাঁচার অধিকার নেই, আমরা ভালো রাখতে চাই, আমরা প্রতিদিন করতে চাই না, আমরা একবারে করতে চাই। আমাদেরকে বাঁচার নিশ্চয় দিলেন অথবা আমাদেরকে মরার মতো পরিবেশ তৈরি করে দেন। আপনারা একেবারে বলবেন আপনাদেরকে বাঁচার স্বাধীনতা দিয়েছি, আর একটু আপনারা বলবেন আপনাদেরকে মৃত্যুর জন্য আমরা মৃত্যুর মধ্যে ফেলে দিয়েছি। আমরা কোনটা বিশ্বাস করে নিব? বিগত ফকির সরকার আউটসোর্সিং নীতিমালা আদালত প্রণয়ন করেছেন, এটা অত্যন্ত একটা জঘন্যতম, অত্যন্ত একটা বৈষম্যমূলক একটা নীতিমালা। সেই নীতিমালাতে প্রত্যেকটা মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। আমরা আপনাদেরকে বলেছি, আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা বলেছেন হ্যাঁ এই নীতিমালা বলবে, এই নীতিমালা পরিবেশ সংসদে আছে। আপনারা বলেছেন নীতিমালাটি সংশোধন করা প্রয়োজন, এখন পর্যন্ত নীতিমালাটি সংশোধন বা পরিবর্তন করার উদ্যোগ আপনারা গ্রহণ করেননি। তাহলে আমরা কি বুঝিব? আমাদের অনেক অনুমতি, আমাদের আওয়াজারি মিথ্যা করছেন কথাগুলো আমরা কিভাবে বলে আপনারা শুনলেন? আমার মনে প্রশ্ন জানো, আপনাদের কমিটমেন্টের জন্য সবাই আত্মহত্যা করেছেন, এই দায়িত্ব পালনীয়। আমাদের 5 নম্বরের ভাই, আমাদের 5 নম্বরের ভাই আত্মহত্যা
করেছেন। আমাদের পত্রিকান তৈরি ভাইরা বিভাগে দীর্ঘদিন আপনার চলার কারণে সে ফেলে বিভাগ করেছেন। আমি বলতে চাই যে বক্তব্য যে অনেক লম্বা বক্তব্য হয়ে যাবে, কিছু কথা না বললেই নয়। আমি বলতে চাই আজকের পর থেকে যেন সারা বাংলাদেশে আউটসোর্সিং দৈনিক নজর ভিত্তিক প্রকল্প ভিত্তিক একজন ভাইয়ের পদে চাকরিযুক্ত করে না। আজকের পর থেকে যেন আর একজন ভাইকে আত্মহত্যা পথ বেছে নিতে না হয় এই নিশ্চয়তা করে দিলেন। আজ যদি আজকের পর থেকে তারা চাকরি চায় তাহলে আপনাদেরকে বলতে চাই, যার যার পরিশ্রমে চাকরি দেবে আপনার সেখানে লিখে দেবেন, সেখানে বিরোধ করবেন। আমি বলতে চাই আজকের পর থেকে আমাদেরকে যেন অন্যায়, অবিচার, শোষণ এই জিনিসগুলো থেকে আমরা যেন মুক্তি পাই, এই বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। আমি বলতে চাই আমরা আমাদের যে আন্দোলন সংগ্রামে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কিন্তু শেষ হবে না। আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল 2020 সাল থেকে, আমরা সমাবেশ করেছি দুটা। আমরা আজকে আবার এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমাদের রাজপথের আন্দোলন সংগ্রাম আমরা শুরু করলাম। কতদিন পর্যন্ত এই বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে আমাদের সৎ করে আমাদেরকে বড় সুযোগ করে অভিজ্ঞতাকে যোগ্যতা বিবেচনায় নিয়ে যতদিন পর্যন্ত চাকরি স্থায়ীকরণের ব্যবস্থাকরণ করা না হবে ততদিন পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে। আমরা আসতে পারে আমরা বিভাগীয় সমাবেশ একটা ঘোষণা দেন যে আর যেন এই সাধারণ মানুষের বিনা কারাগারে চাকরি না দেয়। যদি এই ঘোষণা না দেন, যদি একটা মানুষের চাকরি চলে যায় আর বিভাগের মানুষ, তাহলে সকল দায় দায়িত্ব আপনাদের বহন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি প্রত্যেককে বাংলাদেশ আবাসিক কর্মসূচি কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং যে সকল উপস্থিত আছেন সকলকে আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে এবং যারা আয়োজনে ছিলেন আমাদের বাংলাদেশ আবাসিক কর্মসূচি কল্যাণ পরিষদ তাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখান থেকে এই যে শেষ করে আমাদের দলে যে সকল নেতৃবৃন্দ আছে আমরা আলোচনা করে খুব অল্প সময়ের মধ্যে আমাদের যে কর্মসূচি সেটা আমরা ঘোষণা করবো। আমরা এখান থেকে আমাদের সৈন্যদল চৌধুরী মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী যে আপনার সর্বসভা আছে আমরা সেখানে সবাই উপস্থিত হবো। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। আমরা সকলে কেউ যাবো না, আমরা এখান থেকে আমাদের আমরা এখান থেকে একটি মিছিল নিয়ে আমাদের সর্বজন শহীদুল চৌধুরী স্মরণ সভা আছে আমরা সেখানে যাবো, আমাদেরকে নিয়ে সেখানে আলোচনা হবে। আপনার কেউ এখানে যাবেন আমরা মিছিল নিয়ে সেখানে দেখবো। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার নাম্বারটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবস্থা হচ্ছে যে আপনারা ব্যানারে তাদেরকে ভূমিকাভাবে অনুরোধ করবো আপনারা মিছিলে সংগঠিত ভাবে অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্ত ভাবে। সবাইকে আমাদের ব্যানারের ঠিকানাগুলো একটা মিছিলের জন্য
একটা লোক আছে পালা লাগে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে একটি বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মানববন্ধন এবং গণমিছিল হবে। তা আপনারা সবাই যুক্ত থাকুন। গণমিছিলে আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে মানববন্ধন পরবর্তী গণমিছিল হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যদের বিন্দু খেলা ভাই সামনে খেলাদের সামনে ওই মোটে ঘুরে এসে ঢুকে যাবো। ওই মোটে ঘুরে এসে ঢুকে যাবো। কোন পর্যন্ত ঘুরে এই যেদিকে আবার দিকে আমি স্লোগান পাই না, স্লোগান দিতে জয় বাংলা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সকল কর্মচারীর অংশগ্রহণে এখন এখানে একটা মিছিল হবে। আমাদের মানববন্ধন শেষে আমরা একটা মিছিল দিচ্ছি। কি দরকার বেতন দেবে সরকার, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার লড়াই মুক্তি আর নয় চুক্তি। ঠিকাদারের কি দরকার বেতন দেবে সরকার, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। দুনিয়ার মজদুর লড়াই করে বাঁচতে চাই। লড়াই করে বাঁচতে চাই। আমাদের মিছিলটি বাংলাদেশ সচিবালয় এলাকা প্রদক্ষিণ করছে। জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে সকল আউটসোর্সিং কর্মচারীবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন।
পুঁজিবাদী অর্থনীতি শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে